আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় নারীকে কারা আটকায়। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আইন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার সহ আলোচক এবং উপস্থিত দর্শক শ্রোতা আপনার মাধ্যমে ২১-এর যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ফাহিমা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিকুন নাহার মুন্নিকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি আজকের দিনের কয়েকটি ঘটনা বক্তব্য উল্লেখ করতে চাই। ইদানিং সম্প্রতি নারী নিয়ে খুব আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। দুই দলের প্রধানই আজকে নারীদের বিষয় নিয়ে কথা বলেছেন। তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলেছেন। আমি তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করতে চাই। তিনি আজকে সমাবেশে বলেছেন খুলনায়, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা বোনদের জন্য ব্যবহার করেছেন যা এদেশের জন্য কলঙ্ক স্বরূপ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা, তবে যদি তিনি এটা বলে থাকেন তবে এটি চরম অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না। তিনি আরও বলেছেন, জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে মহিলারা ঘরে থাকবে, কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কি? তারা গার্মেন্টস নারীদের বলেছে ৫ ঘন্টার বেশি কাজ করা যাবে না, এটা অবান্তর কথা। আমরা প্রধান বিএনপির দলের দুই নেতার বক্তব্য শুনলাম। আমি আপনার কাছে জানতে চাই, মুন্নিয়াপা, আসলে নারীদেরকে কারা আটকায়? আসলে নারীদেরকে কারা আটকায়, আমার মনে হচ্ছে যে আজকে সবার কাছে, জনগণের কাছে পরিষ্কার, আমাকে আলাদা করে বলতে হবে না। জনগণ বুঝতে পারছে কারা নারীদেরকে আটকাচ্ছে। আজকে আপনি যে আজকের শিরোনামগুলো পড়লেন, এই শিরোনামগুলো শুনলে আমি মনে করি যে পাগলও হাসবে। নির্বাচনের মাত্র আর ৯ দিন বাকি আছে। আপনি বলেন একজন পাগলও কি এরকম স্ট্যাটাস দিবে? শুধু এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখছি। এটি নিয়ে আলোচনা চলছে, আসলে কে দিয়েছেন, তিনি দিয়েছেন না হ্যাক করেছেন, এই বিষয়টি এখনো, যদিও জামায়াতে আমির বলেছেন তার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, এটি দেওয়া হবে উনি বলেছেন। এবং এর উল্টো দিকে বলা হয়েছে যে যদি এটি থেকেই থাকে যেন এটি প্রচার করা হয় বা প্রমাণ দেওয়া হয়। আপনাদের মিডিয়ার দায়িত্ব এটাকে সমানভাবে প্রচার করা। যেভাবে আপনারা প্রচার করেছেন, একটা আইডি হ্যাক করে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছে, এটা যেমন প্রচার হয়েছে, আমি মনে করি যখন এটা বিভ্রান্তিমূলক এবং এটা এভিডেন্স সহ আসবে যে এটা একটা মিথ্যা হ্যাক করে এটা করা হয়েছে, সেটাও আপনারা সমানভাবে প্রচার করবেন মিডিয়া। এটা আপনাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব, এটা আপনাদের কাছে দায়িত্বটা আমি দিলাম স্পেশাল। আমরা তো সেটি অবশ্যই করব, কিন্তু যে বক্তব্যগুলো বলা হচ্ছে যে আসলে একটি দলের বিরুদ্ধেই কথা বলাচ্ছে, আমি নাম বলতে চাই না, যদি তিনিও বলেননি, এই আসলে কতটুকু যুক্তিযুক্ত তাদের এই বক্তব্যগুলো আপনাদের জায়গা থেকে যদি পরিষ্কার করেন। আচ্ছা, আপনারা জানেন যে গত 20শে জানুয়ারি যে আপনার একটা হয়ে গেল, আপনার অ্যাসপিরেশন অফ বাংলাদেশ যে সামিট হয়ে গেল একটা, সেটা হচ্ছে জামাতের যে এজেন্ডা, আগামী পরিকল্পনা, রূপরেখা, রাষ্ট্র পরিচালনার। সেখানে আপনারা তো নির্বাচনী ইশতেহার হয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো সেখানে স্পষ্টভাবে 4 তারিখে সেখানে কিন্তু স্পষ্টভাবে এসেছে যে বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে নিয়ে স্পেশালি, তারা অন্যান্য দল থেকে তারা স্পেশাল কার্যক্রম কিন্তু সবার চোখে পড়েছে এবং সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে। বিশেষ করে আমিরে জামাত আমাদের, উনি যে একজন নারী বান্ধব মানুষ, মানবতার ফেরিওয়ালা ওনাকে অনেকে বলেন, আমি সেইটাতে যাব না, কিন্তু জনগণ জানে যে উনি নারীদেরকে এতটা মূল্যায়ন করেন, এতটা সম্মান করেন। উনি এই কথা বলবেন ওনার স্ট্যাটাস থেকে, ওনার বিগত কথার সাথে বর্তমান কথা, তাও আবার নির্বাচনকে সামনে রেখে, এটা আসলে খুবই হাস্যকর একটা বিষয়। আমি মনে করি এটা বুমেরাং হয়ে যাবে জনগণের কাছে। নারীদেরকে কারা আটকাচ্ছে সারা বাংলাদেশ, এটা প্রমাণ আছে আমার সামনে। গতকাল আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ, আপনিও ছিলেন সম্ভবত। হ্যাঁ, আমিও ছিলাম, মানে ওই পর্যন্ত আর আমি যাইনি, নির্বাচন সিইসির কাছে জমা দেওয়া হয়েছে, আমার হাতেও সেটা আছে, এত বিস্তারিত বলার সুযোগ নেই। কিন্তু সারা দেশে প্রত্যেকটা স্থানে স্থানে নারীদেরকে হামলা, হুমকি, ধমকি, আমি নিজে এর বাস্তব প্রমাণ গত সপ্তাহ ফ্রাইডেতে আমি আমার ভিলেজে গিয়েছিলাম। আপনারা জানেন আমার হাজব্যান্ড
মুক্তাগাছা 5 আসনে মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামাত ইসলামের উনি পাবলিসিটি সেক্রেটারি, তার এলাকায় আমি ক্যাম্পিং করতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি কয়েকটা এলাকায় গিয়েছি, এখানে প্রমাণসহ আছে যে এলাকাটার নামও আমি কিন্তু ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি। বড়গ্রাম এলাকা এবং একটা হচ্ছে রঘুনাথপুর, এই দুইটা এলাকায় আমি দুইটা সমাবেশ নারীরা আগে থেকে আয়োজন করেছি। সকালে গিয়ে গিয়ে সবাইকে দাওয়াত দিয়েছে যে দাঁড়িপাল্লার একটা জনসভা হবে। সেখানে আমি দুপুর 3টে গিয়ে পৌঁছালাম, একটা করে আসলাম। সেখানে গিয়ে শুনলাম যে মেয়েদেরকে যারা দাওয়াত দিতে গিয়েছে মহিলাদেরকে পেছনে পেছনে একটা গ্রুপ, আমি নাম উল্লেখ করছি না, এখন তো আপনারা জানেন যে আমাদের অপোজিশন গ্রুপের তারা ছেলেরা গিয়ে পেছন দিক থেকে তাকে ফলো করছে, অনুসরণ করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে এবং এক পর্যায়ে তারা বুঝতে পেরেছে তাদেরকেই টার্গেট করা হয়েছে। তখন তারা একটা বাসায় ঢুকেছে, কাছাকাছি একটা জোহরের টাইম অথবা আসরের টাইমটা ছিল তখন। তো তার নামাজ পড়বে, একবারে সেই বাসায় গিয়ে তাড়াতাড়ি ঢুকলো। সেই বাসায় নক করে, গেট নক করে বলা হচ্ছে যে তাদেরকে বের করে দেন আমাদের কাছে। আচ্ছা, এই রাইটটা কি কারো আছে? কোনো পলিটিক্যাল পার্টির অথবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরও তো এই রাইটটা নেই। জবরদস্তির কোনো জায়গা কোনো আসলে সুযোগ কোনো নেই। জায়গায় নেই। নারীরা কাজ করবে, নারীরাই তো কাজ করবে। নারীরা আমাদের 51% সমাজের। আমরা ওই যে নারীকে কে আটকায় বললেন, তাহলে এই বিষয়গুলো কি আসে সারা দেশে? বাংলাদেশ, আমি এখানে আপনার পুরো চিত্রটা এখানে আছে, আমরা কালকেই দিয়েছি। আপনার ভোলা, লালমোহন উপজেলা, ভোলা চরফেশন উপজেলা, নাটোর জেলা, মেহেরপুর জেলা, তারপরে হচ্ছে যশোর ঝিকরগাছা, যশোর জেলা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা জেলা, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, এরকম পুরো আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। বিস্তারিত আছে, আমি জানি। আমি সে বিষয়ে আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাইব। আমি এই জায়গাটা একটু শেষ করে আমার এই কথাটা কনক্লুশনে চলে আসে। সেটা হচ্ছে সেখানে এই অবস্থা শিকার হয়েছে, পরে তারা ফোন করলো, আমাদের ভাইরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে। তারপরে সেকেন্ডলি যেটা আমি দুপুরে গেলাম যেখানে, সেটা হচ্ছে আপনার রঘুনাথপুর। এটা সবাই জানবে, দেখবে, মানে বিষয়টা ওপেন সিক্রেট। তো সেখানে আমি গিয়ে দেখলাম মহিলারা আসছে না, ওদের মন খারাপ, অ্যারেঞ্জ করে বসে আছে, চেয়ারগুলো সব সাজানো গুছানো। ব্যাপার কি, সব জায়গাতে আমরা গিয়ে দেখি রেডি হয়ে আছে, আমরা ওখানে গিয়ে 10 মিনিট কথা বলে চলে আসি। আর এখানে গিয়ে দেখি চেয়ার ফাঁকা সব কিছু। ব্যাপার কি, বললো যে আপা সকালবেলা আমরা দাওয়াত দিয়েছি, একটু আগে শুনলাম যে ঘরে ঘরে গিয়ে বলে এসেছে তাদেরই 2-1 প্রতিবেশী নেইবার এসে বলেছে যে ওই সমাবেশে যাবে তার পা ভেঙে দেওয়া হবে। এরপরে আমি আর এটা শুনি, তো আমি তো জানি সারা দেশের অবস্থা, তারা তো অতটা জানে না। আমি বললাম আচ্ছা, অরিড হওয়ার কিছু নেই, আমরা বসি, যে কজন আছে আমরা আলাপ করি, দেখবেন যারা সাহসী নারী, তারা অদম্য নারী চলে আসবে। আসলেই সত্যি, আমরা 5 মিনিট বসার পরে অদম্য নারীরা দলে দলে আসতে থাকলো। সেখানে হিন্দু নারী থেকে শুরু করে সবাই আসলো এবং আমি নারীদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে আপনারাই পারবেন সমাজ বদলাতে। আমরা যে পরিবর্তনের বাংলাদেশ বলছি, যে আমরা একটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা চেঞ্জ মেকার এক একজন, আপনারাই পারবেন। সেখানে আমি প্রোগ্রাম শেষ করে সুন্দর সফলতার সাথে প্রোগ্রাম শেষ করলাম। 3-4 জন নারী আমার কাছে এসে, খুব কাছাকাছি এসে দেখালো, আঙ্গুলে ব্যান্ডেজ করা, হাতের এখানে ব্যান্ডেজ করা, কপালে ব্যান্ডেজ করা। 3 জন নারী বললো যে আপা, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর তারা দাঁড়িপাল্লায় তারা কাজ করছে, এই তারা তো মার্কা হিসেবে বলে কাজ করছে, এই জন্য আমার বাসায় এসে হামলা করেছে, আমি আঘাত প্রতিহত করতে গিয়েছি, আমার হাতে আঘাত লেগেছে যেখানে গিয়ে। তখন আমি বুঝে আসলাম যে আজকে আপনাদের মতো নারীরা সাহসী ভূমিকা পালন করছে বলেই নারীরা কাজ করতে পারছে। তো আপনারা হতোদ্যম হবেন না, ইনশাল্লাহ এটা বিজয়ের পূর্ব লক্ষণ। কারণ নারীর উপর যখন আঘাত আসে তখন সে আঘাত জাতির উপরে, পুরো গোটা জাতির উপরে। সুতরাং জাতি নিশ্চয়ই এটা আগামী 12 তারিখে এটার ব্যালটের মাধ্যমে উত্তম জবাব দেবে, সেটা বলে আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আপনি স্পষ্ট করে বলছিলেন। আমি ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাই। মুন্নি আপা, একই প্রশ্ন আসলে, নারীকে কারা আটকায়? একটা সময় ছিল নারী কিসে আটকায়, এখন আমাকে বলতেছে নারীকে কারা আটকায়? অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, জামাতের আমির সাহেব কর্তৃক সকল চাকরিজীবী নারীদের এই যে পতিতার সঙ্গে তুলনা করার ন্যাক্কারজনক নারী বিদ্বেষী মন্তব্য, এটার নিন্দা জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে তারপরে আমি আমার বক্তব্য শুরু করি। এখন হয়েছে কি, বাংলাদেশের আপনি জানেন যে জনসংখ্যার অর্ধেক তো নারী। সামনে যে নির্বাচনটা আছে আর 10 দিনও নেই। এই 12 তারিখের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এখানে প্রায় 13 কোটি ভোটারের মধ্যে 6 কোটির বেশি আপনার নারী। আমরা যখন নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, আমরা যখন নারীদের স্বাস্থ্য, নারীদের শিক্ষা, নারীদের কি করে আপনার তাদেরকে আরও স্বাবলম্বী করা যায়, রাজনৈতিক ক্ষমতায়নে ক্ষমতায়িত করা যায়, সেই রকম সময়ে জামাতে ইসলামের আমির, ওনার এক্স, যেটাকে আগে আমরা টুইটার বলতাম, টুইটার, ওইটার অ্যাকাউন্ট আমারও আছে। তো টুইটার অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী যেই পোস্ট, সেটা দেওয়ার 9 ঘন্টা পরে
অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এটা দাবি করেছে। এখন সেই দাবিটা কতটুকু বিশ্বাসযোগ্য এটা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা আমরা সবাই আছি, এটা তারাই আপনারা জানেন যে সেই প্রশ্ন আমাদের দল থেকেও তোলা হয়েছে, বিএনপি থেকেও। আমি নিজেও কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করি। আপনি জানেন যে এই ধরনের কোনো ঘটনা হলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নেয় সাধারণত, আপনি ওটা মিনিমাম মানে ফেরত পাওয়ার কথা বলছি। এখন ডাকসুর নারীদেরকে পতিতা সম্বোধন করেছিলেন কিছুদিন আগে আরেকজন জামাতের নেতা, এটা তো আপনারা আমরা সবাই শুনেছি। তো সেটা আমরা আপনি পরে কথা বলবেন, এখন টেক নোটস। দেখেন, আমরা বলি কি যে কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট যখন হ্যাক হয় তখন দ্রুত সেটা জনগণকে জানানো একটা রাজনৈতিক দলের দায়িত্বের ভিতর পড়ে, কিন্তু সেই রকম কিছু আমরা সমালোচনা শুরু হওয়ার পর হঠাৎ করে দেখলাম জামাতকে যে তারা হ্যাক হয়েছে অ্যাকাউন্ট টুইটারের এক্সের, সেরকম একটা দাবি তুলেছেন যেটা সন্দেহ তৈরি করেছে বরং মানুষের মধ্যে। এখন টুইটার অ্যাকাউন্ট তো আমাদের আপনাদের অনেকের আমাদের আছে, লক্ষ লক্ষ মানুষ আমরা ব্যবহার করছি। এখন হ্যাকের দাবি করার আগ পর্যন্ত জামাতের যিনি আমির সাহেব আছেন উনি কি ফেসবুক অ্যাকাউন্টে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো পোস্ট দিয়েছেন? আমার তো ফেসবুক অ্যাকাউন্ট একবার না কয়েকবার হ্যাক করেছে, এবার বট বাহিনীও করেছিল। তো তখন সাথে সাথে আমরা অন্য আরেকটা খান থেকে বলে দিই যে এই আমার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়েছে, কোনো টাকা পয়সা চাইলে দিও না, দেখো কোনো রকম লেনদেন কিংবা কোনো কিছু, এটা আমি না, বলে দিই। সেরকম কিছু কি হয়েছে? হয়নি। এখন আপনার এইরকম বিকেলে হ্যাক হওয়ার কথা জানলেও 12 ঘন্টা পর গভীর রাতে থানায় একটা জিডি করা হয়েছে যেটা প্রশ্নের উদ্রেক করেছে মানুষের মধ্যে। এখন প্রমাণ করতে হবে তাদেরকে, জামাতকে, যে এটা সত্যিকারের অর্থেই আপনার হ্যাকড হয়েছিল কিনা টুইটারের এক্সের সেই অ্যাকাউন্ট। যদি হয়ে থাকে একরকম, যদি না হয় তাহলে তো জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমি তো শুরুতেই বলেছি অর্ধেক জনসংখ্যার নারী, তাদেরকে পিছনে রেখে আর এক দল তরতর করে সামনে চলে যাবে, এটা তো ভাই হয় না। এটা তো আমাদের দীর্ঘদিনের সারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে মিলে আমরা সামনের দিকে যেতে চাই, পিছন দিকে না। এখন নারীদের উদ্দেশ্য ব্যবহৃত ভাষা কীরকম সেটা আমরা দেখেছি। কখন ওই যে যেমন বললাম একজন নেতা এরকম এরকম বহু কথাবার্তা আরও আছে, সেটা কি সভ্য সমাজে গ্রহণযোগ্য? টুইটারের যেই ভাষাটা এক্সে যেটা এসেছে, না। এখন জামাত আমির ওনার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নারীদেরকে নিয়ে, হ্যাঁ আমাদেরকে নিয়ে যেই বক্তব্য আপনার দেওয়া হয়েছে, এটা তো ভাই সমাজে একটা মধ্যযুগীয় অন্ধকার, হ্যাঁ, ঠেলে দেয়া, আমাদেরকে মনে হচ্ছে একেবারে অন্ধকারে ঠেলে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়ার মতন। তো এটা জামাতের একজন নারী প্রার্থীকে এবার মনোনয়ন দেয়নি, আপনি আমরা সবাই জানি। যদিও জুলাই সনদে তারা সই করেছে, যদিও সেখানে তারা প্রমিস করেছে যে 5% নারী তাদেরকে সরাসরি ভোটে নির্বাচনে দেয়া হবে, কিন্তু সেটা অলরেডি দে হ্যাভ ব্রোকেন দ্যাট প্রমিস। সেই প্রতিশ্রুতিতে তারা নেই, তারা এখন অন্যান্য কথাবার্তা বলছে। এখন জামাতের নারী বিরোধী অবস্থান, তারা নারী নেতৃত্ব বিশ্বাস করে না। সে জামাতের আমির সাহেবের রিসেন্ট যে ইন্টারভিউটা সেখানে আছে আল জাজিরার সাথে, তো তারা এটা আমাদের মনে হয় না এটা নতুন কিছু, কারণ এখানে তাদের পুরনো এর আগে দলটার বিভিন্ন নেতা তাদের যেই নারীদের কাজ, পোশাক, রাজনৈতিক অংশগ্রহণ, পশ্চাৎপদ মন্তব্য তারা করেছেন অতীতে। এখন দলের কোনো নারীকে সংসদ সদস্য যেহেতু তারা প্রার্থী করেনি, যেটা তাদের একটা মন মানসিকতা, সেটারই তো প্রতিফলন। এখানে তো অন্য কিছু আপনি ভাবার আমাদের সুযোগ নেই। যা দেখছেন আপনাকে তাই বলতে হবে, মানে সাদাকে সাদা, স্পেডকে স্পেড, হোয়াইটকে হোয়াইট। এখন আমরা যেটা মনে করি যে জামাতের সঙ্গে জোটের কারণে বিভিন্ন দলের নারী নেত্রী পদত্যাগ করেছে, নির্বাচনী প্রচারণায় নারী কর্মীরা অনলাইন অফলাইনে হয়রানির শিকার হয়েছে। এখন বাংলাদেশের নারীরা যেমন মুক্তিযুদ্ধে গিয়েছে, বাংলাদেশের নারীরা বিভিন্ন গণ অভ্যুত্থান, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগের থেকে আপনি যদি দেখেন সবখানেই কিন্তু শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, গণমাধ্যমে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে চলেছি আমরা। এটা এমন না যে এটা শুধু তারা পিতৃতান্ত্রিক সমাজ, এটা আমাদের, সেটা ঠিক আছে। আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থান, আমাদের দেশের রাজনৈতিক ধর্মীয় প্রেক্ষাপট সব কিছু মাথায় রেখেই বলছি। এখন তাদের বিরুদ্ধে অবমাননাকর, আমাদের বিরুদ্ধে একটা ভাষা
ব্যবহার করে ফেলবে, এটা আমরা মেনে নিব, এটা আমি মনে করি না। এখন নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে আমরা দল হিসেবেও কোনো রকম আপোষ এর ভেতরে আমরা যাব না, সেটা রাজপথ হোক কিংবা অনলাইন হোক। এখন এই কথা বলে আমি বলতে চাই যে ওনাদের যেই চিন্তা, ওনাদের যেই ভাবনা, তার মধ্যে থেকে ওনারা কথা বলবেন, ভালো কথা, কিন্তু মাথায় রাখতে হবে যে ভিন্ন দলের কেউ হলেই তাকে সাইবার বুলিং কিংবা তাকে এই যে বট বাহিনী তারা বসিয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে বিভিন্ন প্রোপাগান্ডা, অপতথ্য, মিথ্যা তথ্য। আপনি দেখেছেন প্রথম আলোতে কি নিউজ হয়েছে যে এই গত কিছুদিনের মধ্যেই আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে 29টার কম বেশি আপনার মিথ্যা ভুয়া খবর এসেছে। জি মুন্নি আপা, আপনার কাছে আমি আবারও আসবো। আমি আপার কাছে আসতে চাই। জি আপার উত্তরগুলো হচ্ছে, আপনার যে দুটি বিষয় আমার কাছে মনে হয়েছে, যেটি হচ্ছে যে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের একটি অভিযোগ তিনি তুলেছেন, আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনে একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়নি, সেই বিষয়ে আপনাদের বক্তব্য শুনে যাচ্ছে। আচ্ছা, আপার কথার জবাবগুলো দিয়ে আমি বলতে চাচ্ছি, প্রথমত যে কথাটা আমি তখন বলা হয়নি সেটা হচ্ছে যে জামায়াতের আমির উনি কতটুকু নারী বান্ধব, ওনার যে আমাদের যে নারীদের পলিসি প্ল্যানিং, এবারে তো একটা সারা জাগানো উনি কি বলে আপনার রেডিক্যাল চেঞ্জ সমাজে ইনশাল্লাহ হয়ে যাবে জামাত যদি ম্যান্ডেট নিয়ে পাওয়ারে আসতে পারে। উনি যে এক্সট্রা কতগুলো সুযোগ নারীর ক্ষেত্রে ঘোষণা করেছেন, এই পলিসিগুলো তো আসলে সবার মধ্যেই সাড়া জাগিয়েছে। আমরা তো রুট লেভেলে কাজ করি, মাঠ লেভেলের খবর আমরা রাখি। এই যে উনি ফ্লেক্সিবল জব অপরচুনিটি, এটা কিন্তু নারীদেরকে অনেক পিছিয়ে রেখেছে। যে নারীকে কারা আটকায়, এই আটকানোর ইতিহাস তো আমরা জানি, শুধু আপনার এই গত 17 বছর না, 54 বছরের ইতিহাস আমরা জানি কারা আটকিয়েছে। আসলে মুখের কথা এবং কাজ দুটো যখন এক হবে না, এই জাতির দুর্ভাগ্য কিন্তু এই জন্যই। আমাদের ইশতেহারে অনেক সুন্দর সুন্দর লোভনীয় অফার থাকে, কিন্তু বাস্তবে এক্সিকিউশনে কিন্তু সেটা থাকে না। এক নম্বর যেটা আমি বলছি যে উনি প্রথমত আমাদের যে ইশতেহারে দিয়েছেন যে পলিসিটা, এই পলিসিটা হচ্ছে আসলে এই যে ম্যাটারনিটি লিভকে ইনক্রিজ করা, এটা কিন্তু সরকারিভাবে আছে 6 মাস, কিন্তু অনেক নারীদের এর চেয়ে বেশি প্রয়োজন হয়। সেখানে কিন্তু ফ্লেক্সিবল জব অপরচুনিটি বলা হয়েছে, যেন একটা নারী চাইলে সে 2 বছর 3 বছর যার যতটুকু প্রয়োজন, আর যার দরকার নেই সে একদিনও নিবে না। এখানে কিন্তু ফ্লেক্সিবল বলা হয়েছে বিষয়টা। এরপর হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এটা তো আমরা জানি যে সেই 1757 সাল থেকে শুরু হয়েছে এই সংগ্রাম। এই সংগ্রাম কর্মঘণ্টার ব্যাপারে আরেকটি কথা আছে। হ্যাঁ, আমি বলছি। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক প্লেস, আর কর্মঘণ্টা হচ্ছে আপনার যেটা ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। এখানে বলা হয়েছে একজন নারী যদি সে চায় 5 ঘন্টা করতে, তাকে 8 ঘন্টার সমান মজুরি দেওয়া হবে। তার মানে এটা নয় সকল নারী সে 5 ঘন্টায় করবে, চাকরি থাকবে 5 ঘন্টা। এখন আমি বলি আপনাকে, কারণ একটা জিনিস তো আপনাকে দেখতে হবে যে একটা পলিসির সাথে অন্যান্যগুলো কিন্তু রিলেট থাকে। এখানে একজন নারী যখন 5 ঘন্টা করে 8 ঘন্টা পাবে, এখন প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করে, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে যে একটা প্রতিষ্ঠান নারীকে অনেকে বলছে যেটা নিতে চাইবে না, কারণ নারীরা 5 ঘন্টা করবে, 8 ঘন্টা কাজ নেবে। কিন্তু তখন তো সরকার সেই প্রতিষ্ঠানকে ম্যান্ডেটরি করে দিবে 33% বা 40% নারীকে আপনার নিতে হবে। এরপরে সেই সাথে ইনসেন্টিভ দেওয়া হবে, এখানে ভর্তুকি দেওয়া হবে, এখানে আপনার সুযোগ সুবিধাটা দেওয়া হবে। সেই যে অংশটা একটা প্রতিষ্ঠান কি করছে আপনার লসের মধ্যে যেন না পড়ে, অর্থাৎ নারীকে 5 ঘন্টা দিয়ে 3 ঘন্টার যে ইনসেন্টিভ সেটা সরকার দিবে। এটা তো ঘোষণাই বলা আছে। কম কাজ করলে কি সে কি পিছিয়ে পড়ছে না? একটা কম কাজ কিভাবে পিছিয়ে যাবে? এটা তো সবার জন্য ম্যান্ডেটরি করা হবে না। যাদের প্রয়োজন, আর যাদের প্রয়োজন তারা পার্ট টাইম জব করবে, এটাতে নারীর কর্মঘণ্টা আরও বেড়ে যাবে, নারীরা জব অপরচুনিটি বেড়ে যাবে। যে নারীরা আগে পারছিল না তারা পার্ট টাইম জব করবে, 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টার কাজ তারা পেয়ে যাবে। এটা তো নারীদের জন্য বিশেষ সুবিধা। যে নারীরা পারছে না, শুনেন, আসলে চাকরিজীবী ওই অবস্থানে থেকে যারা কাজ করছেন, আমরা আমাদের পারিপার্শ্বিকতা আমরা কিন্তু জানি কতটা স্ট্রাগল করে একটা নারী চাকরি সংসার সব কিছু মেনটেন করছে। এটা শোনার পরে তো আমি দেখেছি ফিল্ড লেভেলে নারীরা খুবই খুশি। তারা বলছে যে এটা আমাদের জন্য বড় একটা বেনিফিট হবে। আমরা আমাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চাই, সেই সাথে আমরা চাই পরিবারকে ঠিক রাখতে। কারণ একটা ফ্যামিলি হচ্ছে একটা রাষ্ট্রের হচ্ছে আপনার কি মূল শক্তি। ফ্যামিলিটা যদি ভেঙে যায়, ফ্যামিলিটা যদি ঠিকভাবে সন্তানদেরকে যদি মানুষ করা না যায়, তাহলে তো আপনার ক্যারিয়ার দিয়ে কিছুই হবে না। সুতরাং ক্যারিয়ার একদিকে সে অপরচুনিটি পাচ্ছে, আর একদিকে সে পরিবারের সময় দিতে পারছে, এটা তো সবার খুশি হওয়ার কথা। এবং আমরা দেখেছি ফিল্ডে এটার খুবই সাড়া এসেছে। এরপর যেটা বলবো সাপোর্টিং সিস্টেম আপনার সিকিউরিটির জন্য, এই যে আপনারা বললেন এই যে সিকিউরিটি অবস্থাটা কি, নারীরা কিভাবে আপনার, এখন তো আমি বলি আজকে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জিএস ও মেঘলা, সে একটা মন্তব্য দিচ্ছে, এতদিনে বুঝতে পেরেছি
যে জামাত কেন নারীদেরকে এতটা ফ্রন্টে আনেনি, কারণ শুধুমাত্র নির্বাচনে ক্যানভাস করতে গিয়েই তারা এতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, তাদেরকে কোপ দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে পেটিকোট খুলে নিয়ে যাবে। আপনার এটার উত্তর একজন নারী হিসেবে আপনি কী দিবেন? আপনাদের একজন নেতা যখন বলল যে পেটিকোট খুলে নিয়ে যাওয়া হবে, এটা কী কথা? একটা নারীকে সম্ভ্রমহানি কথা সে উস্কে দিল সবাইকে, গোটা জাতি লজ্জিত আমি মনে করি। আপনার নিশ্চয়ই একজন নারী হিসেবে উনিও লজ্জিত, আমরা বলি না বলে। আমার উচিত ছিল, আমাদের সবার উচিত ছিল পার্টির প্রধান এখানে অ্যাপোলজি চাওয়া, যে এমন একটা কথা বলেছে। আপনার যে কথাটা বললেন, আমাদের একজন ভাই নারীকে একটা খারাপ মেনশন করেছে, সাথে সাথে তাকে পদচ্যুত করা হয়েছে, তার মানকে নামিয়ে দেওয়া হয়েছে, তাকে রোকন মান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, সাথে সাথে জাতি দেখেছে স্টেপ নেওয়া। কিন্তু আপনারা কি স্টেপ নিয়েছেন? আমাদের 4 নম্বর যে ঢাকা সিটিতে, আমি দূরে যাব না, এখানে যে মাথায় কোপ দিয়ে দেওয়া হলো যে নারীটা আপনার ইলেকশনে ক্যাম্পিং করতে গিয়ে, সেটার উত্তর আপনি কী দিবেন? তাহলে এগুলো তো অনেক, আমার সামনে বললাম না, এতগুলো তো বলার সুযোগ হবে না, পুরো কালকে লিস্টটা ধরে আমরা দিয়ে এসেছি। সুতরাং আমি বলবো যে আসলে আমরা নারীদেরকে দেইনি, আমরা একটা পরিবেশ নিশ্চিত করতে চাই। নারীর বাংলাদেশ জামাত ইসলামী তো ম্যাক্সিমাম আপনার সব চাকরিজীবী, এটা আপনারা সবাই দেখেছেন, ম্যাক্সিমামই চাকরিজীবী আমাদের জনশক্তির মধ্যে। আর আমরা তো এর আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে তো আমাদের 100-এর উপরে ইউপি মেম্বার নির্বাচিত হয়েছে, আমাদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে 48, আমাদের 33 আমাদের কি বলে আপনার এই মেসেজগুলো আপনাদের কাছে আছে। তাহলে এখানে আমি মনে করি এটা আসলে একটা দলের প্রতি একটা অন্ধ একটা ব্লেম গেম খেলার দিন কিন্তু শেষ হয়ে গেছে 24-এর পরে। এই জন্য আমি মনে করি এই যে আমিরে জামাতের উপর যে ব্লেমটা আনা হয়েছে, এটা আপনাদের উপরে আসবে আসলে, কারণ এমন একটা অবস্থা যে এটা একটা পাগলও বিশ্বাস করবে না। আর বিশেষ করে 12ই ফেব্রুয়ারি এই ব্যালট যুদ্ধে আমরা মনে করি জাতি এটার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। জি, মুন্নি আপা আপনার বক্তব্য শুনছিলাম আমরা। ফাহিমা নাসরিন, মুন্নি আপা, দুজনের নামই মুন্নি, এটা তো একটু সমস্যা হচ্ছে। আমি আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন তিনি করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা শুনবো আপনার কাছ থেকে। তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছে এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21-এর রাত। আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সাবিকুন নাহার বুন্নি, আইন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। আমাদের সঙ্গে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ফাহিমা নাসরিন। মুন্নি আপা, আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা। প্রথম কথা হচ্ছে যে বিএনপির একজন তৃণমূল পর্যায়ের যেই বক্তব্য দিয়েছে একজন নারীদেরকে নিয়ে, সেটা অবমাননাকর। আপনারা দেখেছেন যে অতীতে এই ধরনের কিংবা অন্যান্য যেই ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন বিএনপি থেকে শত শত না হাজার হাজার নিয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে তাকে কেউ স্পেয়ার করবে, না, সেটা হবে না। দেখেন, ম্যাক্সিমাম চাকরিজীবী নারী বললেন, এখন তারপরে নারীদের কর্মজীবী নারীদেরকে নিয়ে এই রকম মন্তব্যটা অসম্ভব অনাকাঙ্ক্ষিত আর দুঃখজনক। আর না, এখন কথা বলবেন না, আপনি আপনি এখন কথা বলবেন না, নো, ইনভেস্টিগেশনে যেটা আছে এটা নিয়ে বলা, আমি কিন্তু কথা বলিনি। হ্যাঁ, আপনার নিয়ম হচ্ছে কি, আপনি এই সময় না, ইউ উইল টেক নোটস, যেরকম যেরকম আমি নেই নিঃশব্দে, আপনি একজন আইনজীবী হিসেবে জানেন ইনভেস্টিগেশনে যেটা আছে এটা নিয়ে আসলে কথা বলা। উনি কিন্তু নর্মসটা মানছে না টক শোর। হ্যাঁ, তাহলে উনি আওয়ামী লীগের মতো আচরণ করছে, কিছু মনে করেন না। আমি তো ভাই 15 বছর কিংবা কম বেশি টকশো করছি না, ওনাকে তো আমি জীবনের প্রথম দেখছি। হ্যাঁ, এই যে অল্প কিছু দিন আজকে প্রথম ডেকেছি, আজকে আমরা রেসপন্স করেছি। বলেন ভাই, আগে কি ডেকেছেন কখনো? হয়েছে কি আগে কি কখনো জামাতের মহিলা বিভাগকে ডাকা হয়েছে? এটা আওয়ামী লীগের সাথে বসেছি, তখন যেই ধরনের রেসপন্স, বডি ল্যাঙ্গুয়েজ, কথার মধ্যে কথা বলা, ইমপেশেন্ট, অধৈর্য হয়ে যাওয়া, এটা ভাই আজকে আবার নতুন করে দেখছি। এটা তো আমি দেখতে চাচ্ছি না। আমি তো দেখতে চাচ্ছি যে আপনার ভদ্রতা, আপনার সভ্যতা, আপনার ভব্যতা, আপনার ধৈর্য, সেটা দেখতে চাচ্ছি আমি। কিংবা আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন তারা দেখবেন, কিন্তু উনি তো কথা বলতে দিচ্ছেন না। না, উনি ইনভেস্টিগেশনে যে বিষয়টা আছে উনি কনফার্ম সেটা কিভাবে বলেন? হ্যাঁ,
হ্যাঁ আমরা একজন বলছি আইনজীবী না। হিসেবে আপনি কিভাবে বলেন এটা? আপনি এখন আপনি যদি জানেন আমি যে- তাহলে চুপ করে থাকি, আপনি কথা বলেন। না, না, আমি এই না, না, কথাটাই আমি বলছি। তাহলে একটা কথা বলবো না। আপা, No, আমরা No. দুজনের মতন যার যার সময় আমি কথা ওনার সময় একটা আমি শব্দ আপনার- উচ্চারণ করিনি। ওকে, ওকে। আমি আপনার বক্তব্যটা শুনতে চাই। দেখেন 12 তারিখে মানুষ ভুল করবে এটা আমি মনে করি না। বাংলাদেশের মানুষ 71-এর মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা, কারা 71-এর মুক্তিযুদ্ধে, এটা 71 বাংলাদেশ কার্ড। জাতীয়তাবাদী দল বিএনপি, এটা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের প্রধান ছিলেন, সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা। এবং সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও একইভাবে উনি কন্ট্রিবিউট করেছেন। এখন আমরা সবাই জানি জামাত কি করেছে। এখন জামাত, তারা তো এটা মৌলানা মওদুদি সাহেবের প্রতিষ্ঠিত একটা দল। এখন সেখানে এটা তো ভাই কোনো ইসলামিক দল না। ইসলামকে ওনারা যে রোজা আর পূজা, মুদ্রার এপিটোপিট, ওনাদের একজন নেতা বললেন, আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। ওনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনআইডির ওই যে ফটোকপি দেন, বিকাশ নাম্বার দেন, ওই যে নানান সোশ্যাল মিডিয়ায় ভর্তি। নামাজ, রোজা, হজ, জাকাতের চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ। এখন ওনারা ধর্মটাকে রাজনীতির সাথে মিলিয়ে মিশিয়ে কোন জায়গায় তারা নিয়ে গেছে শুধু সেটা দেখেন। হয় কি, গতকাল ওনাদের একটা ওই যে মহিলাদের জামাতের একটা বোধহয় ফার্স্ট টাইমই একটা ওই যে প্রেস কনফারেন্সের মতন কিছু একটা করেছে জামাতের মহিলারা। এখন বাংলাদেশে তারা বলছে যে গত 54 বছরে 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীর প্রতি সহিংসতা কমেনি, নারীর উন্নয়ন হয়নি। এই কথা তারা বলছেন। এখন কি বলবো বলেন, এই ধরনের কথা বললে কি মনে হয় তখন যে তার মাইন্ডসেটটা আসলে আপনার কি রকম? এখন এই কথাটা বলার জন্য তারা যখন মিডিয়ার সামনে এসে কথা বলতেছে, এটাও তো তাদের ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্ট, যে তারা তো বের হয়ে কথা বলছে। এখন 54 বছরে নারীর শিক্ষা উন্নতি হয়নি, স্বাস্থ্য, কর্মসংস্থান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আজকে যেমন লক্ষ কোটি নারী শ্রমিক কাজ করছে গার্মেন্টস শিল্পে, এবং লক্ষ লক্ষ নারীরাও আপনার বিভিন্ন কাজে কর্মে তারা বিভিন্ন দেশে পৃথিবীর রেমিটেন্স আনছেন। তো নারীদের উন্নয়ন ওনারা দেখছেন না চোখে। অর্ধেকের বেশি আমরা কিন্তু নারী ওনারা দেখেন না। এখন ওই বলে না, ঠুলি পড়ে আছে চোখে, কাঠের চশমা পড়েছে, দেখতে পায় না। নারীর প্রতি সহিংসতার পরিমাণও তো কমেছে। নারীর প্রতি সহিংসতার যে পরিমাণ কমেছে, লয়ার হিসেবে বলি আমি আপনাকে, অ্যাসিড সন্ত্রাসের মতন একটা অসম্ভব, একটা মর্মান্তিক অনেক ঘটনা ঘটেছিল 2001-2-এর আগ পর্যন্ত। তখন আমাদের দেশনেত্রী উনি এই ঘটনাগুলো জানবার পরে যে না, এটা তো ভাই বন্ধ করতে হবে, মেয়েদের উপর, নারীদের উপর যে অত্যাচার, নির্যাতন, অ্যাসিড সন্ত্রাস, তখন এই ভয়াবহতা এবং বড়তম সন্ত্রাসের মানে বন্ধে নিরুৎসাহিত করবার জন্য অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মতো বিধান রেখে অ্যাসিড দমন আইন এবং অ্যাসিড অপরাধ দমন আইন করা হয়েছিল, এবং সেটাতে ম্যাজিকের মতো কাজ হয়েছিল। স্টার্ন পানিশমেন্ট রাখা হয়েছিল, এবং নারী নির্যাতন বিষয়ে যে নারী নির্যাতন দমন আইন, আপনারা জানেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেটা একটা কার্যকরী আইন, যদিও কখনো এটার কোনো অপব্যবহার হতে পারে, সেটা তো অন্য জিনিস। কিন্তু নারী শিক্ষায় বাংলাদেশ এখন আপনার যে বহু পাকিস্তানের থেকে যে বহু আগানো, এটা তাদের অবগতির জন্য বলি যে সেটাও তো আপনাকে রেকগনাইজ করতে হবে। এখন এখানে আমরা ভাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট, তাদেরকে ভারতে পালিয়ে যেতে হয়েছে, এখন আবার অন্য কারো আর এক দেশের প্রীতি দেখা যায়। কিন্তু বিএনপি, আমরা কিন্তু পিওর আপনার বাংলাদেশ, এই দেশটার ওপর আমরা আছি, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব। এখন নারী কিংবা পুরুষ প্রত্যেকেই এখন সুযোগ পেলে বলে উঠে যে স্বাধীন হয়ে, বাংলাদেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে। মানে স্বাধীন হয়ে খুব নারীদের যেমন বলেছে তারা যে কোনো লাভ হয়নি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত। তো এই কথাটা তো আসলে একদমই ঠিক না, সম্পূর্ণ ভুল, এবং তারা ডিনায়ালের মধ্যে আছে। এই ডিনায়াল থেকে বের হয়ে আসবে এবং দেখবে বিএনপির যেই জোয়ার,
বিএনপির যে গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব 5টা করে জেলায় যাচ্ছেন, আর তাদের ভোট তো হু হু করে কমতে কমতে একদম তলানিতে এসে ঠেকেছে। ওই কারণেই তারা এখন নার্ভাসনেস থেকে ওই নানান কথাবার্তা বলার চেষ্টা করছে। আমি অ্যাডভোকেট সাবিকুন নাহার বন্দির কাছে আসতে চাই যে আপা তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলছিলেন। যে আমি এটার উত্তর দিচ্ছি ভাইয়া, 71-এর কার্ড কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, এটা তো দেখেছেন। আর কত এই ব্লেম গেম খেলতে খেলতে একটা সরকার 17 বছরের পাতাতারি দিয়ে গুটিয়ে চলে গিয়েছে। তো এটা আর আমি বলতে চাই না। আপনারা যেটা বলছেন সরকারে ছিলেন, আপনারা তো করবেনই আপনারা, এবং বিগত 3টা সরকারে ছিলেন 54 বছর, তো আপনারা করবেন না কে করবে? আমাদের তো করার সুযোগ নেই। এবার জনগণ দেখতে চাচ্ছে যে এবার জামাতকে দেখি, দাঁড়িপাল্লাকে দেখি, ধানের শীষ দেখেছি, লাঙল দেখেছি, আমরা নৌকা দেখেছি, এখন এবার জোয়ার এসেছে দাঁড়িপাল্লা দেখবে, কারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। আমরা জানি যে আপনি যে বললেন যে নারী, আমাদের মন্তব্য করেছে যে নারীদের উন্নতি হয়নি। আরে আপা, আপনি তো জানেন যে আমরা রিসার্চ রিপোর্টগুলোতে কি দেখছি, সার্ভে রিপোর্টগুলো কি বলছে আমাদেরকে বলছে, আপনি যেমন হিসাব দিলেন আমি বলি, বিগত 25 সালে ধর্ষণ বেড়েছে দ্বিগুণ হারে। বিদায়ী বছর ছিল নারী ও কন্যা শিশু নির্যাতনের বছর। এবং আপনি কোনটা দেখবেন? আপনার তো সার্ভে রিপোর্টগুলো সামনে আসতে হবে। এখানে 553টি ধর্ষণের ঘটনা ঘটেছে, অথচ ধর্ষণে আইন সর্বোচ্চ মৃত্যুদণ্ড করা হয়েছে। এরপরেও এইভাবে অনেকগুলো, এখানে বললে তো শেষ হবে না। 2025 সালে 29 জনকে, 2024 সালে 23 জনকে, হ্যাঁ এইভাবে এগুলো আছে। তো এই জন্য নারীর আসলে ক্রাইটেরিয়া কোনগুলো, নারী উন্নয়নের সার্বিক প্যারামিটারগুলো আমাদের সামনে আনতে হবে। সেই জন্য এই কথাটা স্বীকার করতে হবে যে নারীরা সবচেয়ে খারাপ অবস্থায় আছে বিগত সময় থেকে। আমাদের হিসাব করে দেখলে হবে। শুধুমাত্র আমরা কোয়ান্টিটি না দেখে আমরা কি করছি, কোয়ালিটি না দেখে কোয়ান্টিটি একটা নারীকে সামনে আনা। বাংলাদেশ জামাত ইসলামী কোনো আবেগীয় কোনো সংগঠন নয় বা মন ভুলানো নয় যে এতজন নারীকে শোপিসের মতো সামনে এনে দাঁড় করালাম। এটা আসলে ভোটের মাঠ, এটা তো বিবেচনা করতে হবে। এবং আমরা জানি যে একটা 24-এর পরে এমন একটা ভোটের সামনে একটা আনন্দ উদযাপন করবে সবাই, আমরা আশা করছি। যদিও আমরা এখনো লেভেল প্লেইং ফিল্ড দেখিনি, কিন্তু এখানে নারীরা আপনার সবার আগে দেখবে যে আমাদের জন্য কারা কাজ করছে। তারা সরকারে না গিয়ে যদি আমাদের উপর এতটা টর্চার হচ্ছে, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন চাই, অথচ আমরা ফিল্ডের মধ্যে সমস্ত অপতৎপরতা চালিয়ে যাচ্ছি, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছি। আপনি একজন লয়ার হয়ে আমিরে জামাতের যে জিনিসটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে, এটা প্রমাণিত হয়ে অলরেডি কিছুটা গেছে। আমি আজকে বললাম না কারা করেছে, কি করেছে, চলে এসেছে সরকারি ইমেল অ্যাড্রেস ইউজ করে। এখানে কি করা হয়েছে জনগণের কাছে এটা পরিষ্কার, মিডিয়ার সবাই জানেন এটা। এই জন্য প্রসঙ্গে আসতে চাই আপা, আমি এই জন্য উত্তরটা আবার দিতে চাচ্ছি। এবং আপা যেটা বললেন যে জামাতের নারীরা আগে তো ডাকা হয়নি, আপনি এখানে এসে বসে আছেন, আপনি বলেন যে আমাদেরকে আগে ডেকেছেন কিনা? আমি চাই যে সবাই কথা বলুন, সবার ভয়েসটা সবার কাছে পৌঁছাক। আপা, আমি আপনার কাছে একটা প্রশ্ন, আজকে ডেকেছেন, আজকে আমরা এসেছি, সুতরাং এই ব্লেমটা দেওয়াটা ঠিক না আপনাদের। না, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আমন্ত্রণে আপনি এসেছেন আজকে। এটাই বোধহয় হয়তো প্রথম, আমি জানি না, আপনাদের চ্যানেলে প্রথম এসেছি। অবশ্যই আমি অন্যান্য জায়গায় গিয়েছি, কিন্তু এই যে আমরা বলছি যে জামাত, যে জিয়া রহমান মওদুদির কথা বললেন, আরে আপনার দলের যিনি প্রধান, আপনি জিয়া রহমানের নাম নিবেন না? আমরা তো তার নামে কোনো স্লোগান দিই না, মওদুদির নামে জামাত ইসলামের কোনো একটা ইয়েতে উনি প্রতিষ্ঠাতা ছিলেন, এটা তো সমস্যা নেই। কিন্তু আমরা তো সর্বস্ব দল না যে তার নামে কোনো একটা স্লোগান কখনো দেওয়া হয়েছে এই বাংলাদেশে। আপনি একটি জিনিস বলছেন, বা জামায়াত ইসলামের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছে যে জামায়াতের নারী কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলার হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগটি আপনি করেছেন, আমরাও দেখছি বিভিন্ন খবর বা মিডিয়াতে সংবাদ দেখছি। তো আরেকটি বিষয়, এর পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখেছি নারীদেরকে নিগৃহীত হতে হয়েছে, নারীরা কিভাবে চলাফেরা করবে সেই বিষয়ে একটি আতঙ্ক কাজ করে। আপনি নিশ্চয়ই সিকিউরিটির বিষয়টি কাজ করে, বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থাও হতে হয়েছে আমরা দেখেছি। এই ঘটনাগুলি কি আপনি আসলে কিভাবে দেখছেন? এটা তো আসলে সেই ঘটনাগুলির সামাজিক যে ডিগ্রেডেশন, আপনার সামাজিক যে অধপতন, নৈতিক অধপতন, এটার ফলশ্রুতিতে সমাজে নারীদের প্রতি অ্যাগ্রেসিভ মেন্টালিটি, নারীদের সম্মান উঠে গেছে। মানে জোর করে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় কি আছে আসলে ধর্মে? এটার সাথে এটা রিলেটেড না, জোর করে চাপিয়ে দেওয়ার তো প্রশ্নটা। আপনি সামাজিক যে অবক্ষয়ের স্বরূপ দেখতে পেয়েছেন, যে নারীদের উপরে হামলা আগেও যেগুলো হয়েছে, কিন্তু এখন তো আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে একদম পাগল হয়ে গেছে। মানে তারা বাই হুক অর ক্রুক যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে, এমন একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে। কিন্তু বিগত সময় যেটা বলছেন, এটা তো সামাজিক অধপতন। আমাদের শিক্ষা ব্যবস্থার যে নৈরাজ্যজনক একটা অবস্থা ছিল, আমাদের যে মোরাল এডুকেশন ছিল না, তাই না? সামাজিক যে বোধ, বিশ্বাসের লালন করা হয়নি। পুলিশিং নামে একটি শব্দ প্রচলিত, যে পুলিশের ভূমিকায় অনেকে অবতীর্ণ হয়ে যায়, যে এটা করো না, এটা শরীয়ত, এটা তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
যখন সঠিক ভূমিকা থাকবে তখন তো এটা হওয়ার কথা না। কারণ আমরা বিগত সময়ে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা বিশেষ দলের লেজুর ভিত্তি করেছে, যেটা হওয়ার কথা ছিল না। জনগণের তারা রক্ষা কবচ হিসেবে কাজ করবে, তাই না? আর আপনি যেটা বলছেন যে হঠাৎ করে চাপিয়ে দেয়, এটা তো কোনো দেশীয় আইন, সরই আইন, কোনো একটা ধর্মেও কিন্তু এটা নাই যে একটা মানুষকে মনোজগতের পরিবর্তনের মাধ্যমে তার মধ্যে একটা যখন কোনো ভালো জিনিসের প্রতি আগ্রহ তৈরি হবে, তাকে মোটিভেশনের চেষ্টা করা হবে, হ্যাঁ, তাকে ভালো দিকে আগ্রহ করার জন্য তাকে এডুকেশন সিস্টেমে চেঞ্জ আনা হবে, তার মধ্যে মানসিকতা তৈরি হবে। আস্তে আস্তে তাকে জোর করে হুট করে করা, এটার মধ্যে তো কোনো আসলে আলটিমেট একটা আপনার থাকে না, কি বলে এটাকে, এটা দীর্ঘস্থায়ী যে একটা প্রভাব সেটা কিন্তু থাকে না। আর ইসলামের কথা যেটা আমরা জানি যে আল্লাহ রাসূল 23 বছরের জিন্দিগিতে 13 বছর তিনি কিন্তু কাজ করেছেন, বাধার সম্মুখীন হয়েছেন। কিন্তু পরবর্তী যখন ইসলামী রাষ্ট্র স্টেট কায়েম হয়েছে, জনগণ যখন অ্যাকসেপ্ট করেছে, একটা জিনিস আপনি দেখেন, আমি শুধু বলবো যে একেবারে সংক্ষেপে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আল্লাহর না, যেহেতু সবাই সরই আইনটা নিয়ে খুব ভয় পাচ্ছেন বা ভয় পাওয়ানো হচ্ছে, কিন্তু একটা দেখেন যে আমরা সুন্নাহকে ফলো করবো, তাই না? এজ এ মুসলিম, আপনি আমি সবাই মুসলিম। সুন্নাতে কি আছে? আল্লাহ রাসূল যখন প্রথমে উনি কলেমার দাওয়াত দিলেন, তখন কিন্তু কি হয়েছে, তখন মানুষ সেই কাফেরা জাহেলরা তারা বলেছে তোমাকে সুন্দরী নারী এনে দিব, তোমাকে ক্ষমতা দিব, তোমাকে পাহাড় সমান সম্পদ দিব, তুমি এই দাওয়াত থেকে ফিরে যাও। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু তখন পাওয়ার নেননি, তাই না? নিয়েছেন, কিন্তু 23 বছর পরে কিন্তু সেই পাওয়ারটা নিয়েছেন। কেন নিয়েছেন? কারণ জনগণের মধ্যে যখন পরিবর্তন এসেছে, জনসমর্থন তৈরি হয়েছে, তখন তিনি সেই পাওয়ারে এসেছেন। সুতরাং জনসমর্থন বাদ দিয়ে এখানে কোনো কিছুর এক্সারসাইজ করা হবে না। আমি শেষ করব ফাহিমা নাসরিন মুন্নিয়াপাকে দিয়ে। আপা, যে বিষয়গুলো আমরা দেখি যে একটি নারীদের মধ্যে একটি ভয়ের ভীতির কাজ করে যে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে, আমি সরাসরি নাম বললাম যে সেক্ষেত্রে নারীর নিরাপত্তা বা নারী নিগৃহীত হবে কিনা রাস্তাঘাটে, তাদেরকে কেউ কোনো কিছু চাপিয়ে দেবে কিনা, যেটি মুন্নিয়াপা বলছিলেন যে না, চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। আপনি শেষ করবেন। চাপিয়ে দেওয়ার ব্যাপার না, ওনাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটা পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লক্ষ্য করা যায়। এখন উনি বলেছেন যে 71-এর কার্ড, 71 তো আমাদের জন্ম এই দেশটার, তো 71-এ জামাত বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল। এখন 71-এ এই দলটির অনেক নেতাকর্মী সেই সময় আধা সামরিক বাহিনীতে যোগদান করেছিল বলে অভিযোগ আছে, এবং যারা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। জামাত ইসলামের সদস্যরা আধা সামরিক বাহিনী শান্তি কমিটি গঠনে নেতৃত্ব দিয়েছিল, এবং ওনাদের যিনি একজন ছিলেন উনি তো চলে গেছিলেন 1972-এ। সরকার জামাতকে রাজনীতি থেকে যখন নিষিদ্ধ করে, তখন নেতারা পাকিস্তানে নির্বাসনে চলে গিয়েছিল, এবং পরবর্তীতে তারা যখন এসেছিল, কাজেই 71 আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের জন্ম যেটার সাথে জড়িয়ে আছে, সেই কার্ড খেলা না খেলার বিষয় না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আসবে, আসতেই থাকবে, চিরদিন আসবে। আর আরেকটা হচ্ছে নারীরা শোপিস, উনি একটা ওনার বক্তব্যে বলেছেন, এটা এখন উনি আমাদের দলের আমাদেরকে যদি মিন করে থাকেন একজন নারী হয়ে উনি, যে আমরা বিএনপিতে শোপিস হিসাবে আছি, তাহলে আমি বলবো এটা ওনার দৈন্যতা। মানে এটা তো আর এর বেশি কথা বলছে উনি, মানে শি ইজ লাইক, আচ্ছা যাই হোক, জামাত বিএনপির সাথে, না আমি শেষ করব, জামাত বিএনপির সাথে 17 বছর ধরে আছে। যারা আছে 2018-তে তারা ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিল। জামাত তারা আমাদের সাথে থেকে, এবং আওয়ামী লীগের সাথেও তারা অতীতে যুগপৎ আন্দোলনে ছিল। আপনি যে কথাটা ওনাকে জিজ্ঞেস করেছেন, আমার কাছে অনেকগুলো, এটা আপনারা আমার সবার কাছে সোশ্যাল মিডিয়ার যুগ, বহু আজকাল স্কুলের বাচ্চা মেয়েরা, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কলেজে পড়ছে, ছেলে মেয়েরা যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের, তারা বলছে যে একটা বাচ্চা মেয়ে 13-14 বছর বয়স, ও ওর বেস্ট ফ্রেন্ড আরেকটা মেয়েকে নিয়ে রিক্সা করে যাচ্ছে, তখন রাস্তায় একজন র্যান্ডম ভদ্রলোক ওদেরকে বলেছে যে মাথায় কাপড় দিলে কি অসুবিধা হয়, মাথায় কাপড় দাও না কেন। তো এখন এটার পরে অনেক কমেন্টস আছে, অনেক অসংখ্য। তো হয় কি, এটা এই যে যেই আপনি যেটা বললেন যে এখন পরিবেশটা কেমন, এখন পরিস্থিতি কেমন, জামাত আসার আগে কেন তারা ভয় পাচ্ছে, জামাত আসার আগে কেন এই বাচ্চাদের মনের মধ্যে, বিশেষ করে মেয়েদের মহিলাদের মনের মধ্যে, আমি তো ভয় পাচ্ছি একজন কর্মজীবী নারী হিসেবে, আমি তো ভয় পাচ্ছি, আমি তো ভাই সেফ অ্যান্ড সিকিউর ফিল করছি না।
আমি তো মাথায় মনে কোপ করছি না দিয়েছে নারীকে, আর যে আপনারা বাংলাদেশে বলছেন আপনারা আজকে অর্ধেকের নারীদের বেশি অবস্থাটা যেহেতু কি? নারীরাই জবাব জনসংখ্যা দিবে। নারী, 12 আমি তারিখে। আশা করব বাংলাদেশের একজন মহিলাও যদি আমাদের কথা শুনে থাকেন, আপনাদের বিচার এবং বুদ্ধি বিবেচনা করে যখন ভোটটা দিবেন ইনশাল্লাহ, কখনো পেছন দিকে কিন্তু যাওয়ার চিন্তা করবেন না, কারণ এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে যাব ইনশাল্লাহ, আলোর আপনি দিকে কিন্তু যাব। 71 করে জি, বারবার আমি পেছাচ্ছেন। তৈলাক্ত শেষ বানরে করব। তৈলাক্ত আপনি যদি বাঁশের মতো। আপনি 1 মিনিটে যদি কিছু আমাদেরকে আপা বলতে চান বানরের আমি শেষ তৈলাক্ত করব। বাঁশের মতো বারবার ওই যে 4 মিটার উঠলে 3 মিটার 5 মিটার নেমে যায়, আমরা অঙ্কটা করেছিলাম সেই ছোটবেলা, আপনার মনে আছে কিনা, বানরের তৈলাক্ত বাঁশ। তো আপনি যাদেরকে বারবার পিছিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে চাচ্ছি। 24 এসেছে আগামীতে সামনে নিয়ে যাওয়ার জন্য, মানুষের স্বপ্ন দেখানোর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আগামীতে গভর্নমেন্ট ফর করবে। আপনারা জানেন, আমি লাস্ট একটা তথ্য দিয়ে শেষ করতে চাই, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের যে বিশ্লেষণ, সেখানে তারা আগামীতে জামাত ক্ষমতা আসবে বলে তারা সাসপেক্ট টাইম করছে। ম্যাগাজিনে এবং তো তারা বলা আছে যে 3টি কারণে জামাত 70% আসবে। আমি ভোট বলি হচ্ছে সেটা হচ্ছে বিএনপির 3টি পক্ষে। কারণে। একটা আমাদের হচ্ছে চেয়ারম্যান জনগণকে সাহেবের তারা যে অর্থনৈতিক interview। সাপোর্ট দিয়েছে, সরকারে না থেকেও তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে। সেটা তারা তো হেলথ দেখতেই কেয়ারের জন্য যে পাচ্ছেন। প্রতিষ্ঠানগুলো করেছে, এখানে সবাই অনেক ধরনের সুযোগ দেখেছে, সুবিধা সবাই দিয়েছে। জানে। তারা কি করেছে, স্বাস্থ্য সব সেবার ক্ষেত্রে তারা জায়গায়। মাইলফলক তৈরি করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো স্থাপন আরে করে। বাংলাদেশের এরপর শিক্ষা, মানুষই তো জনসেবার জেগে ক্ষেত্রে উঠেছে। যে কোনো দুর্যোগের সময় তারাই সবার তো আগে জামাত বিএনপিকে এগিয়ে ভোট এসেছে। দিবে, এটা তারাই তো চায়। জি। এই বিগত সময়ে দেখেছে জনগণ আসলে গ্রহণ করেছে। আমাকে শেষ করতে হ্যাঁ, হচ্ছে, শেষ করুন। সময় একেবারে শেষ হয়ে ইনশাআল্লাহ গেছে। আগামীতে শেষ জনগণ করেন। 12 তারিখে আপনাদের- দেখা হবে বিজয়ে। আপনাদের শেষ দুই- করেন। সঙ্গে ইনশাআল্লাহ আমি দেখা হবে আবারও বিজয়ে। হয়তো কথা হবে ইলেকশনের আগেই নিশ্চয়ই। যে হুমকি আপনাদের ধমকি শুরু দুজনকে হয়েছে। অনেক ধন্যবাদ, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে আপনাকে সময় দেওয়ার ধন্যবাদ, জন্য। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ। জি আগামীতে বাকি রইল অনেক কথা, আরো সুযোগ হলে কথাগুলো বলতে হবে, আর এতটুকু জি, সময়ের মধ্যে নিশ্চয়ই দেখা আমরা হবে পরে কথা ইনশাআল্লাহ হবে বিজয়ে। নিশ্চয়ই। দর্শক আজ মুক্ত এখানেই শেষ করছি। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। দর্শক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে কাল ঠিক রাত 12টায়।